বেগম জিয়ার কারাগারে থাকা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের অসুস্থতা নিয়ে বাড়িয়ে না বলার আহ্বান। সিটি নির্বাচনে কারচুপি হলে দেশব্যাপী এলাকা ভিত্তিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি বিএনপির, সতর্ক থাকার নির্দেশ নেতাকর্মীদের। এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদ সম্প্রচার করছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত ৮টায় থাকছে আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে বরগুনা ২ আসন নিয়ে নির্বাচন সংবাদের সঙ্গে আছি আমি জুনায়দা হাবিব। বেগম জিয়ার কারাগারে থাকা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। অশুভ শক্তির তৎপরতা এখনো অব্যাহত। কোটা সংস্কার আন্দোলনে নিজেদের রাজনৈতিক দূরভিসন্ধি বাস্তবায়নে ব্যর্থ হয়ে তারা এখন নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। বেগম খালেদা জিয়া কারাগারে আছেন আদালতের দণ্ড নিয়ে, সেটা নিয়েও তারা রাজনীতি করছে। দিন যত গড়াচ্ছে ততই জমে উঠছে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই দুই সিটিতে বিজয় ছিনিয়ে আনতে মরিয়া প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা। খুলনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থী। ঝড় বৃষ্টি কোনো কিছুই যেন চাপা দিতে পারছে না ভোটের উত্তেজনা। বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে ভোটের মাঠে প্রার্থীরা। রোববার সকালে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি থামতে না থামতেই ভোটারদের কাছে ছুটে যান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। নানা প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞায় চেষ্টা করেন ভোটারদের মন জয়ের। কি পরিবেশ আছে এটা আপনারা নিজের উপলব্ধি করতে পারেন। মুখে তারা বলতেছেন, কর্মে আমরা কিছু দেখতেছি না। নির্বাচনের যেসব নিয়ম কানুন তা যেন সকলের জন্য একই প্রযোজ্য হয়। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। যদিও তা নাকচ করে দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বিএনপি নির্বাচন আসলে দেখেন মিথ্যাচার করা, আগুন সন্ত্রাস করা, মানুষ পুড়িয়ে ফেলা। পুলিশ প্রশাসন থেকে এখন থেকেই আমাদের নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটা কৌশল তারা সৃষ্টি করেছে। গাজীপুরে যিনি এসপি হিসাবে কর্তব্যরত আছেন তাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক। দুপুরে নির্বাচনী প্রচারণার কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় যুবলীগ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই নানা অভিযোগ করছে বিএনপি। কেন্দ্রীয় সরকারকে এবং আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই কাজটি করছে। নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা চেষ্টা করছে। এখানে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের নেতৃত্বে সকল মানুষ নিরাপদে থাকেন। এদিকে প্রচারণায় পিছিয়ে নেই খুলনা নগরীও। সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। পরে একটি সমাবেশে অংশ নেন তিনি। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর সোনাডাঙ্গা ও গল্লামারী এলাকায় প্রচারণা চালান বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ সময় নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টে অভিযোগ করেন উভয় প্রার্থী। একটি অর্থবহ নির্বাচনের জন্য, জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্যই চাই আমরা যে উপযুক্ত পরিবেশ, কিন্তু সেটি আমরা পাই নাই। মানুষ ভোট দেবে, যাকে ভোট দেবে সেই মেয়র হবে, সেই হলো খুলনা সিটি আগামী দিনে ভবিষ্যৎ কার্যক্রম সেই করবে। অতএব এখানে বাধা দেওয়ার কিছু নাই। দুপুরে নগরীর সার্কিট হাউসে নির্বাচন কমিশনের বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে বলে জানান সমন্বয় কমিটি। তোহা খান তামিম, সময় সংবাদ। সিটি নির্বাচনের প্রচারণা আরো খবর জানবো। এই মুহূর্তে গাজীপুরের পুবাইলে আছেন সহকর্মী বেলায়েত হোসেন এবং খুলনার বয়রা এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রথমে চলে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, নির্বাচনী কর্পোরেশন নির্বাচনের কেন্দ্র করে
হয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে বৃষ্টি আবহাওয়া সত্ত্বেও সাধারণ মানুষ সহ প্রার্থীরা তাদের কর্মী সমর্থকরা কিছুটা অংশ প্রচারণা অংশ নিয়েছে। দর্শক, শব্দজনিত ত্রুটির কারণে আমরা বেলায়েতের সাথে সংযোগটি বিচ্ছিন্ন করছি, পরে আবার সুযোগ হলে তার সাথে যোগাযোগ করবো। এই মুহূর্তে চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি নগরীর বয়রার ইসলামিয়া কলেজ রোড এলাকায়। নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু পঞ্চম দিনের মতো আসলে চলছে এবং এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই এলাকায় এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আনিসুর রহমান বিশ্বাস। তিনি ঘুড়ি প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রও বটে। তার নেতা কর্মীদের নিয়ে তিনি লিফলেট বিতরণ করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো একটু জানিয়ে রাখি যে সারা দিন আসলে নির্বাচনী প্রচারণার খুলনার চিত্রটা, এবং খুলনার চিত্রটা এরকমই ছিল যে সকাল থেকে ভোর থেকে প্রার্থীরা কিন্তু তারা ঘর থেকে বেরিয়েছে এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং তার কর্মী সমর্থকরা লিফলেট নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন এবং বিভিন্ন স্লোগান সম্বলিত কথা লিখে এইসব লিফলেটগুলো বিতরণ করা হচ্ছে। এছাড়া মাইক যোগে কিন্তু দুপুর 2টা থেকে নির্বাচনী যে নিয়ম অনুযায়ী প্রচার প্রচারণার রাত 8টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মাইকে প্রচার প্রচারণা চলছে। তো এক প্রকার নির্বাচনী নগরীতে আসলে পরিণত হয়েছে খুলনা এবং এই নির্বাচনী নগরীতে কিন্তু রয়েছে নির্বাচনী আমেজ। যদিও এখনো পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখনো পর্যন্ত চোখে পড়েনি এবং ধরনের ঘটনার কোনো খবরও পাওয়া যায়নি। তবে মেয়র প্রার্থীরা কিন্তু তারাও ছুটে বেড়াচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়েছেন খুলনার 2 মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং নজরুল ইসলাম মঞ্জু। তো সকাল থেকে রূপসা এলাকা থেকে 30 এবং 31 নম্বর ওয়ার্ড এই দুটি এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি জনসংযোগ করেছেন। পাশাপাশি নজরুল ইসলাম মঞ্জু বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি নিউ মার্কেট এলাকায় 16 নম্বর এবং 17 নম্বর ওয়ার্ডে তিনি গণসংযোগ চালিয়েছেন। এবং এছাড়া আমরা দেখেছি যে এর বাইরেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এই প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু নিয়ম মেনেই তারা বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন। তো এই মুহূর্তে এই এলাকায় কিন্তু জমজমাট অবস্থা বিরাজ করছে এবং প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকার উন্নয়ন, খুলনার ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, নাগরিক সমস্যাগুলো রয়েছে, এগুলো সমাধানের আশ্বাস দিয়েই কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে খুলনার বয়রা এলাকার ইসলামিয়া এলাকা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ অবস্থা। নির্বাচন সংবাদে আরো থাকছে। বরগুনা 2 আসনে একাধিক প্রার্থী নিয়ে সংকটে আওয়ামী লীগ, আসন পুনরুদ্ধারে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে কারচুপি হলে দেশব্যাপী এলাকা ভিত্তিক আন্দোলন গড়ে তুলবেন দলের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। এই আন্দোলনের জন্য কেন্দ্র থেকে নেতাকর্মীদের প্রতি আনুষ্ঠানিক আহ্বানেরও প্রয়োজন পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুর এবং খুলনার যে নির্বাচন, এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে আগামী দিনে নতুন আন্দোলন সুচরিত হবে। সে আন্দোলন ওই এলাকাভিত্তিক জনগণ করবে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র থেকে আহ্বান জানাতে হবে না, মানুষ নিজেরাই সে আন্দোলনে এগিয়ে যাবে। ইতিহাস বলে যিনি রাজসিংহাসনে থাকেন তিনি কখনো না কখনো সেই জায়গা থেকে তাকে নামতে হয়, আর যারা নামায় তারা সেখানে বসে। বরগুনা 2 আসন নিয়ে ক্রমশ সংকট বাড়ছে আওয়ামী লীগে। একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় দুশ্চিন্তা বেড়েছে জেলার নেতাদের। এক্ষেত্রে একক প্রার্থী নিয়ে অনেকটাই নির্ভর বিএনপি।
পাথরঘাটা, বামনা, বেতাগী নিয়ে বরগুনা 2 আসন। জেলার অন্য আসনের চেয়ে এখানে রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই আলাদা। 1991 সালে এই আসনে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মনি। পরের নির্বাচনে জয় পায় ইসলামী ঐক্যজোটের প্রার্থী। 2001 সালে বিএনপির প্রার্থী জিতলেও পরের নির্বাচনে আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। সবশেষ নির্বাচনে জয় পান আওয়ামী লীগের শওকত হাসানুর রিমন। আর একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনটিতে সক্রিয় হয়ে উঠেছে প্রধান 2 দলের নেতারা। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থী। তবে দীর্ঘ 35 বছর পর আসন দখলে নেয়ার পর আগামী নির্বাচনেও নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ। যোগ্যতার মাপকাঠি হলে যে জনগণের জন্য নিবেদিত, যে জনগণের পর, যদি রাজনীতি জনগণের জন্য হয় তাহলে হেভিওয়েট কোনো বিষয় না, এখানে আমার মতন কোনো অভিযোগ পেতে পারে এবং আমি এমপি হতে পারি। আমরা যারা রাজনীতি করি আমাদের তো জনগণের প্রতিনিধি হওয়ার সকলের প্রত্যাশা থাকে। বঙ্গবন্ধু সেই অসমাপ্ত যে কাজগুলো স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আমরা সাথে আছি, থাকবো। এই আসনে ভোটের রাজনীতিতে অনেকটা শক্তিশালী বিএনপি। গত 2 নির্বাচনে আসনটি হাতছাড়া থাকলেও আগামী নির্বাচনে জয়ের বিকল্প ভাবছে না দলটি। এক্ষেত্রে হেভিওয়েট প্রার্থী ভরসা বিএনপির। বাংলাদেশ দেখতে চাই, আমরা মানুষের ভোটের অধিকার দেখতে চাই। সেই কারণে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন চাই। 3 উপজেলার 2টি পৌরসভা ও 18টি ইউনিয়ন নিয়ে গঠিত বরগুনা 2 আসনের ভোটার 2,70,000, যার মধ্যে 1,36,000 নারী ভোটার। সময় সংবাদ, বরগুনা। বরগুনা 2 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে ভোট সংলাপ থাকছে সংবাদের শেষাংশে। নির্বাচন সংবাদে আরো থাকছে। ময়মনসিংহের প্রতিটি পাড়া মহল্লায় বইছে একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া। হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররা। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল খোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথার জন্য শেষ নেই। তাকে নিয়ে তাদের অন্তহীন ষড়যন্ত্র বারবার ব্যর্থ হয়ে যাওয়ায় এখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচারের জন্য সেল, মানে একটা বিশেষ কক্ষ খোলা হয়েছে। প্রধানমন্ত্রীর একজন উপ প্রেস সচিবের ফেসবুক আইডিতে নানা মিথ্যা ও বানোয়াট গল্প বানিয়ে প্রচার করা হচ্ছে। দেশের প্রতিটি সংসদীয় আসনে সরব হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক জাতীয় রাজনীতি। ভোটের আলোচনা চলছে সাধারণ মানুষের মাঝেও। সে খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের মহারাজা রোডে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ময়মনসিংহের সবকটি আসনে ইতিমধ্যেই নির্বাচনের যে একটি তৎপরতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটি দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন আসনে যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যেই তাদের তৎপরতা শুরু করেছেন। সেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভাবনা নিয়ে কথা বলার জন্য আজকে আমরা মহারাজা রোডে জড়ো হয়েছি। এখানে আমাদের সাথে 2 জন বিশিষ্ট ব্যক্তি আছেন। আমি প্রথমেই আমার ডান পাশে আছেন ময়মনসিংহের হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী সমিতি ঐক্য পরিষদের সহসভাপতি খন্দকার শরীফউদ্দিন। আমরা তার কাছে যাব। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আগামী যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, কেমন নির্বাচন চান বা কেমন প্রার্থী দলগুলো মনোনয়ন নিবে এই বিষয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ। আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে আমাদের দেশের প্রত্যেকটি ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। বিশেষ করে যারা এবার অনেক তরুণ প্রজন্মের ভোটার হয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারা যেন একটি সুন্দর, শান্তিপূর্ণ, চমৎকার পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পাশাপাশি নির্বাচন পরবর্তী যেই দলই জয়ী হোক তাদেরকে যেন সবাই সুন্দরভাবে মেনে নেয় এবং ভোটাররা যেন মনে করে যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছি। সেই সাথে আরেকটি বিষয় যেটা আমার কাছে খুব মনে হয়, আমাদের যারা জাতীয় সংসদ নির্বাচিত হন তাদেরকে এমন মানুষদেরকে নির্বাচিত করা উচিত যারা সব সময় আমাদের কাছে থাকেন, যারা আমাদের সুখ দুঃখে পাশাপাশি সবসময় শেয়ার করেন এবং স্থানীয়ভাবে উন্নয়নের বিষয়টিকে পাশাপাশি মাথায় রাখেন। আমাদের একটা অনুরোধ থাকবে যারা সামনে নির্বাচনে নির্বাচিত হবে তারা যেন বাল্যবিবাহ রোধে একটা বিরাট ভূমিকা রাখেন। পাশাপাশি
দেশের মাদক মুক্ত সমাজ, জঙ্গি মুক্ত সমাজ, এই বিষয়গুলো নিয়ে যে তারা প্রচণ্ডভাবে দেশের জন্য কাজ করেন। আমি মনে হয় যে এই বিষয়গুলো তাদের কাছে অনুরোধ রাখবো এবং যারা ভোটার আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, আপনারাও আপনাদের ভোটাধিকার যখন প্রয়োগ করবেন তখন আপনারাও আপনাদের ভিতর থেকে স্বাধীনভাবে ভালো মন্দ বিবেচনা করে ভোট দিবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ী নেতার সাথে, তিনি জানাচ্ছিলেন তার প্রতিক্রিয়ার কথা। এখন আমি আমার বাঁ পাশে যেতে চাই। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মনিরা বেগম অনু। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আগামী নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা, কেমন উন্নয়ন হওয়া উচিত বা কেমন প্রার্থী দেওয়া উচিত? আপনাকে ধন্যবাদ। নির্বাচন খুব সুন্দর এবং সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা গোটা দেশবাসী করে। সেই বিবেচনা গোটা দেশের জনগণই আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে সেটির জন্য অধীর আগ্রহ সহকারে তারা অপেক্ষা করছে। সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয়। নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু মৌলিক পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা অতীতেও দেখেছি এই নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের শঙ্কা আমাদের দেশে তৈরি হয়। আমরা অবশ্যই আশা করব নির্বাচন হবে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন, এবং নির্বাচন কমিশনকে সেই রকম একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তাকে গুরুদায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের দেশের সকল রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এবং পাশাপাশি আমাদের দেশের সকল ভোটার যারা প্রত্যেকেই তার পছন্দনীয় প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেইটির যে স্বাধীনতা, সেইটির যে পরিবেশ, সেই পরিবেশটি নিশ্চিত অবশ্যই নির্বাচন কমিশনকে করতে হবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম দুইজন বিশিষ্ট ব্যক্তির মন্তব্য। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন চান সে বিষয়টি বলছিলেন। দুজনেই একটি বিষয় বলছেন যে নির্বাচনটি যেন গ্রহণযোগ্য হয়, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সবাই যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই ব্যবস্থাটি যেন নির্বাচন কমিশন করে, সেই বিষয়টি তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশেই বইছে ভোটের হাওয়া। সেই ভাবনার কথা জানাতে আমরা এতক্ষণ ছিলাম ময়মনসিংহের মহারাজা রোডে। সেখান থেকে জানাচ্ছিলেন তাদের নির্বাচনী ভাবনার কথা। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে বরগুনা 2 আসন নিয়ে ভোট সংলাপ। দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদের ধারাবাহিক আয়োজন ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি। আজ আমরা কথা বলবো বরগুনা 2 আসন নিয়ে। বামনা, পাথরঘাটা এবং বেতাগী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন জনাব সাইতুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ বামনা, এবং চৌধুরী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি পাথরঘাটা। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। শুরুতেই জনাব সাইতুল ইসলাম লিটু, আপনার কাছে যাচ্ছি। আপনারা গত 2 মেয়াদে ক্ষমতায় আছেন, আগামী নির্বাচনেও মানুষ নৌকাকে বেছে নিবে, আপনারা এমনটা মনে করছেন কিনা এবং কেন মনে করছেন? 21 বছর পরে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। ক্ষমতায় আসার পর বামনা মাত্র আধা কিলোমিটার রাস্তা পাকা ছিল, সেই বামনাতে 76 কিলোমিটার রাস্তা পাকা হয়। বিভিন্ন স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। আজকে পায়রা নদী বন্দর আপনি দেখেন, এই দক্ষিণ অঞ্চলের জন্য অনেক বড় একটি সম্পদ। আজকে তালতলিতে জাহাজ শিল্প কারখানা, আজকে শস্য বীজ ভান্ডার এই দক্ষিণ অঞ্চলে। বিষখালী নদীতে সার্ভে চলছে, বিষখালী নদীতে ব্রিজ করবে। পশ্চিম এবং এই পূর্ব অঞ্চলের মানুষ, দক্ষিণ অঞ্চলের মানুষ যাতে খুব সহজে পায়রা নদী বন্দরটি ব্যবহার করতে পারে। শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে, উপবৃত্তির ব্যবস্থা করেছে, বই পুস্তক ফ্রি তুলে দেওয়া হয়েছে। মাদ্রাসার শিক্ষকদের এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য ছিল। মাদ্রাসার আলিম ফাজিল যে কলেজ মানের মাদ্রাসাগুলি রয়েছে, সেখানে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রির মানের যে কলেজগুলি রয়েছে, সেখানে বেতন বৈষম্য ছিল। সেই বেতন বৈষম্য দূর করে
গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী, আচ্ছা, ধন্যবাদ সমান আপনাকে। করে নিয়ে আসছে। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে ফিরবো, তার আগে চৌধুরী মোহাম্মদ ফারুক, আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন আপনারা ক্ষমতার বাইরে, তারপরও পছন্দের তালিকায় ধানের শীষ কেন বেছে নেবে মানুষ? আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল, আসার পরে এদেশের মানুষের যে দুর্ভোগ শুরু হয়েছে, মানুষ এখন অতিষ্ঠ। আপনি দেখেন যে এদেশের মানুষ এখন চাল কিনতে হয় 70 থেকে 80 টাকায় কেজিতে, যে বিএনপির আমলে সেই চাল ছিল 18 থেকে 20 টাকা। তো আজকে শুধু তাই নয়, সকল কিছু পেঁয়াজ কিনতে হবে এখন 50 টাকায়। অর্থাৎ সাধারণ জনগণ নাভিশ্বাস এখন। এছাড়াও এদেশের সাধারণ মানুষ মিথ্যা মামলা হামলায় জর্জরিত করে ফেলেছে এই সরকার। কোনো মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না এখন। কে কখন গুম হয়ে যাবে সে আতঙ্কে মানুষ ভুগতেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এই কারণে বর্তমানে এই সরকারের প্রতি মানুষের অনাস্থা। এজন্য আগামী নির্বাচনে মানুষ আবার আগামী নির্বাচনে 18 সালের এই নির্বাচনে এই বরগুনা 2 আসনটি ধানের শীষ বিএনপি ইনশাল্লাহ পুনরুদ্ধার করবে, এই কথা আমরা বলতে পারি। ধন্যবাদ আপনাকে। জনাব সাইদুল ইসলাম, ভোট যুদ্ধের লড়াইয়ে টিকে থাকতে আপনারা কি ইতিমধ্যে জনগণের কাছে যাওয়া শুরু করেছেন? কি করছেন আপনারা? আপনাদের পরিকল্পনা কি নিয়ে এগুচ্ছেন আপনারা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যে অর্জন, আওয়ামী লীগের যে অর্জন, সেই অর্জন এদেশের খেটে খাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষকে কেন্দ্র করে। আজকে বামনা শতভাগ বিদ্যুতায়ন হচ্ছে। আপনার সময় বিদ্যুৎ ছিল 1300 মেগাওয়াট, আজকে সেই বিদ্যুৎ 6000 মেগাওয়াট উন্নীত হয়েছে। আজকে শতভাগ বিদ্যুতায়ন হচ্ছে বামনা। এই 28 তারিখে আপনার উদ্বোধন হবে। আজকে জনসাধারণ আওয়ামী লীগের বাইরে কথা বলতে চায় না। আওয়ামী লীগ যা করেছে তাতে মানুষ প্লিজড। এবং চালের দাম বৃদ্ধি, আজকে আপনি দেখেন একজন কর্মকর্তার বেতন দ্বিগুণ, একজন জনপ্রতিনিধির ভাতা দ্বিগুণ, আজকে একজন শিক্ষক তার বেতন ভাতা দ্বিগুণ হয়েছে। তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে বিপুল ভোটের ব্যবধানে বরগুনা 2 আসন আওয়ামী লীগ পাবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহের কারণ নাই। ধন্যবাদ আপনাকে। চৌধুরী মোহাম্মদ ফারুক, আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, ভোটের যুদ্ধে এগিয়ে অর্থাৎ ভোট ছিনিয়ে আনতে জনগণের কাছে কি আপনারা যাওয়া শুরু করেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জানেন, কিছুদিন আগে তাকে কারাবন্দী করা হয়েছে এটা মিথ্যা মামলা দিয়ে, যে মামলার কোনো ভিত্তি নাই। তারপরও এই সরকার রাজনৈতিক কারণে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য তাকে কারান্তরণ করে রেখেছে। আমরা একদিকে তাকে মুক্ত করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনি জানেন যে আজকেও আমাদের মানববন্ধন রয়েছে। আমরা এভাবে তার মুক্তির জন্য প্রতিনিয়ত গণস্বাক্ষর অভিযান করেছি এবং প্রতিটি দিন আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, জনগণের মাঝে যাচ্ছি, গণস্বাক্ষরের জন্য তাদেরকে বলছি। আর পাশাপাশি আমরা এই অঞ্চলে আগামী নির্বাচনের প্রস্তুতিও আমরা চালিয়ে যাচ্ছি একই সাথে। আচ্ছা, একই প্রশ্ন আপনার কাছে, আপনারা আসলে কি করছেন? আসলে আমাদের তো প্রচারণা অটো হয়ে যায়। কিভাবে? বিভিন্ন উদ্বোধনী প্রোগ্রাম থাকে। কারণ এত উন্নয়ন, যে পূর্বে উন্নয়ন ছিল না, মানুষ উন্নয়ন দেখছে এবং সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে। আজকে কৃষকরা বাম্পার ফলন ফলিয়ে দেশের খাদ্যের চাহিদা মিটিয়ে আজকে খাদ্য উদ্বৃত্ত করেছে। উনি যে কথা বললেন ম্যাডাম খালেদা জিয়া, তার বিরুদ্ধে মামলা কি আওয়ামী লীগ সরকার করেছে না সেই তত্ত্বাবধায়ক সরকারের সেই এরা করেছে? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের এই আসনটিতে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় আছে, তাই তো? অবশ্যই। আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি বলবেন এই পক্ষে? আসলে সারা বাংলাদেশের মতো পাথরঘাটা এই অঞ্চলটায়ও এই 2 আসনেও একই অবস্থা। ধরেন আমার ভাই বলল যে এখানে কোনো মামলা হামলা নাই। আমি তো বলতে চাই যে আমার নিজের বিরুদ্ধেই 12টা মামলা আছে এই থানায়, এই বরগুনা আদালত এবং পাথরঘাটা থানা। কি মামলাগুলো? সকল কিছু মামলা সব মিথ্যা মামলা। শুধু তাই না, একাধাকে যেমন পুলিশি হয়রানি, সাথে সাথে আবার এখানে স্থানীয় যে পেটোয়া বাহিনী ছাত্রলীগের তারাও একইভাবে আমাদের উপরে হামলা করে। আমরা সুষ্ঠু সুন্দরভাবে প্রোগ্রাম পর্যন্ত আমরা করতে পারি না, আমাদের দলীয় প্রোগ্রাম, সেখানেও তারা বাধা দিচ্ছে। অতএব এরা সারা দেশেই ত্রাস। মানুষ আওয়ামী লীগ যারা করে না তারা এদেশের মানুষ কিনা এটাই তারা মনে করে না। জনাব সাইদুল ইসলাম রিটু, এই আসনে কিন্তু পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। নারীদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি? সেলাই মেশিন সহ বিভিন্ন ল্যাপটপ, কম্পিউটার এগুলি তাদেরকে আসলে আমরা বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দিয়ে দিয়েছি, যার কারণে তারা ঘরে বসে বসে ইনকাম করতে পারে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা যে ঘরে বসে ইনকাম করার,
সেক্ষেত্রে সেই প্রোগ্রামের মাধ্যমে নারীদের ব্যাপক উন্নয়ন হয়েছে আমি বলবো। চৌধুরী মোহাম্মদ ফারুক, আমি নারীদের কথা বলছিলাম, আপনাদের পরিকল্পনা কি নারীদের নিয়ে? আমরা নারী ভোটারদেরকে অত্যাধিকভাবে তাদেরকে আমরা মূল্যায়ন করি এবং বিগত দিনেও এই আসনের নারীরা সাধারণত বিএনপিকে ভোট দিয়ে আসছে এবং এই নারীদের প্রেরণা আমাদের দলের মধ্যেও নারীদের একটা বিরাট অংশ আছে। আমরা কমিটি যে করি আমরা 30% নারীদেরকে অন্তর্ভুক্ত করি সেখানে, এবং এছাড়াও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমার নারীদের মাঝে যাই এবং সেখানে আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং তারা বিগত দিনে যেভাবে আমাদের সাথে ছিল আগামী দিনেও তারা আমাদের পাশে আছে এবং থাকবে। এই আসনকে কেন্দ্র করে, এই আসনের জনগণকে কেন্দ্র করে আপনাদের পরিকল্পনা কি, আপনাদের সম্ভাবনার কি দেখছেন একটু যদি জানাতেন। ইতিমধ্যেই এলজিআরডি মন্ত্রণালয় থেকে 1000 কোটি টাকা এই জেলায় দিয়েছে। তার মধ্যে 200 কোটি টাকা পাথরঘাটায় রয়েছে, 100 কোটি টাকা বামনা ছোট্ট উপজেলাটিতে রয়েছে এবং বেতাগীতে 200 কোটি টাকা ইতিমধ্যে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। ডিপিপি হবে এই জুন জুলাইয়ের মধ্যে একনেক অনুমোদন লাভ করবে এবং এই কাজগুলি জনগণের দূর করে উন্নয়ন পৌঁছে দেওয়া। এবং নারীর কথা বললেন, নারীদের জন্য ভাতার ব্যবস্থা রয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, পেট ভাতা, গর্ভকালীন মাতৃত্বকালীন ভাতা। এই এলাকার বা এই আসনের জনগণকে নিয়ে আপনাদের পরিকল্পনার কথা একটু যদি বলেন। উন্নয়নের কথা যদি বলেন, পাথরঘাটা বামনা এই অঞ্চলে আসলে উন্নয়ন বলতে আপনি যদি যান রাস্তাঘাটের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে উন্নয়নটা কি হয়েছে। আপনি যেখানে আপনি গেলে কোমর ব্যথা হবে। আপনি বর্ষার সিজনে যদি আমাদের পাথরঘাটা থেকে মঠবাড়িয়া যান তাহলে আপনাকে ওখানে বলা হয়, অনেক সময় ফেসবুকেও দেওয়া হয় যে ওই মাছ চাষ করা যায়, এমন অবস্থা হয় রাস্তার। মানে সেখানে কোনো মানুষ গেলে তার কোমরে ব্যথা এবং একদিন রাত দুই এক রাত্র শুয়ে থাকতে হবে। তো এই হচ্ছে উন্নয়ন। পাথরঘাটা বলবেন, পাথরঘাটার তেমন চোখে পড়ার মতো কোনো উন্নয়ন ঘটাইতে পারে নাই তারা এই বিগত 9 বছরেও। এবং আমরা আশা করি যদি বিএনপি আগামীতে ক্ষমতায় যায় বা আমরা যদি আসতে পারি, ইনশাল্লাহ আমরা এই আসনকে আমাদের পূর্বের যেভাবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল, উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল, আমরা এই অঞ্চলটাকে সাজাতে চাই। এবং আপনি জেনে খুশি হবেন আমাদের এই অঞ্চলে পাথরঘাটা বামনা বেতাগী আসনের আমাদের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন হচ্ছেন আমাদের এই আসনের প্রার্থী এবং তার মাধ্যমে উন্নয়ন করা সম্ভব। ধন্যবাদ চৌধুরী মোহাম্মদ ফারুক, ধন্যবাদ সাইদুল ইসলাম লিটু আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বরগুনা 2 আসন নিয়ে তৃণমূল নেতৃত্বের নির্বাচনী ভাবনা এবং পরিকল্পনার কথা। আর এর মাধ্যমে শেষ হলো বরগুনা জেলার 2টি সংসদীয় আসনের ভোট সংলাপ। আগামী পর্বে থাকছে পটুয়াখালী 1 আসন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সবাই। দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার কারাগারে থাকা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। অসুস্থতা নিয়ে বাড়িয়ে না বলার আহ্বান। তিনি নির্বাচনে কারচুপি হলে দেশব্যাপী এলাকা ভিত্তিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি বিএনপির, সতর্ক থাকার নির্দেশ নেতাকর্মীদের। এবং ভোটারদের দাঁড়ে দাঁড়ে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীরা, পাল্টাপাল্টি অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। দেখছিলেন নির্বাচন সংবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।